এরপর কেটে যায় বেশ কিছুদিন, কিন্তু রাতের অন্ধকারে কেউ বাইরে বেরোলেই পরের দিনই তাকে আর জীবিত অবস্থায় দেখতে পাওয়া যেত না। কনকনে শীত পড়েছে, চারিদিক নিস্তব্ধ, খুটখুটে অন্ধকার। রাত তখন ঠিক 12টা। হঠাৎ হরিহরের বউ চিৎকার করে কেঁদে উঠল। এই কান্নার শব্দ শুনে গ্রামের প্রতিবেশীরা সবাই হরিহরের বাড়ির উঠানে এসে জড়ো হয়। বলি, ও মেজ বউ, কি হলো গো? অমন করে কাঁদছো কেন? হরিহরের কিছু হলো নাকি? তখন হরিহরের মেয়ে টুসি ঘরের বাইরে এসে বলে, বাবার কথা বলছে না খুড়ো। আজ কাজ থেকে ফিরতে বাবার দেরি হয়ে গেছিল। কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া সেরে পুকুরে হাত মুখ ধুতে গেছিল। তারপর ফিরে থেকে কেমন ছটফট করতে করতে আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেল। এখন আর কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। বলিস কি রে? চল তো গিয়ে দেখি, সাপে কাটেনি তো। তারপর গ্রামের সবাই মিলে তাদের ঘরে গিয়ে হরিহরকে ভালো করে দেখে, কিন্তু কেউই কোনো কিছুর চিহ্নই দেখতে পায় না। হরিহর তো মারা গেছে দেখছি। এবার চলো সব শ্মশানে নিয়ে যাবার ব্যবস্থা করতে হবে। এরপর সবাই মিলে সমস্ত রকম ব্যবস্থা করে হরিহরের দেহ নিয়ে শ্মশানের উদ্দেশ্যে যাত্রা করে। কিন্তু পথে যেতে যেতে শুরু হয় প্রচন্ড ঝড় বৃষ্টি। ওরে বাবা, এ অসময়ে কি ঝড় বৃষ্টি শুরু হলো গো! মনে হচ্ছে আকাশ যেন এক্ষুনি ভেঙে পড়বে। হ্যাঁ গো কাকা, কেমন যেন গা ছমছমে ভার। আগে তো কোনো দিনে এরকম মনে হয়নি। সামনে আবার ঘন জঙ্গল, সেটা পেরিয়ে তবে গিয়ে শ্মশান। হ্যাঁ রে, আমারও কেমন যেন মনে হচ্ছে। এই রাতে বেরোনোটা ঠিক হয়নি। কাল দিনের আলোয় বেরোনো উচিত ছিল আমাদের। এই কথা বলতে বলতে তারা পথ চলতে থাকে। তারপর নদীর পাড় ধরে জঙ্গলে প্রবেশ করতেই হঠাৎ ওরে, হঠাৎ করে মরার খাটটা এত ভারী কেন লাগছে বলতো? আর যেন বইতেই পারছি না। হ্যাঁ কাকা, একদম ঠিক কথা বলেছো। খুব ভারী লাগছে, বয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না। এখানে একটু নামাতে হবে। এরপর তারা মরার খাটটা সেখানে নামাতেই ভম্বল চিৎকার করে ওঠে। এ কি, দীপক কোথায় গেল? ও তো এতক্ষণ ধরে আমাদের সাথে আসছিল। হ্যাঁ, তাই তো। কি সর্বনাশ! ছেলেটা গেল কোথায়? সাথে সাথে সবাই মিলে দীপককে খুঁজতে থাকে। আর কিছুক্ষণ বাদেই বিদ্যুতের ঝলকানির আলোতে দেখা যায় দীপকের নিথর দেহটা একটা গাছতলায় পড়ে আছে, আর তার গালের পাশ দিয়ে সামান্য একটু রক্ত বয়ে যাচ্ছে। কাকা, দীপক এখানে মৃত অবস্থায়। যেন মনে হচ্ছে কেউ ওর মুখ থেকে রক্ত চুষে খেয়েছে। ওরে পালা এখান থেকে! এ নিশ্চয়ই কোনো রক্তচোষা। পালিয়ে চল শিগগিরি। সবাই প্রচন্ড ভয় পেয়ে দীপক ও হরিহরের দেহ সেখানেই ফেলে রেখে যে যার বাড়ির দিকে দৌড়তে থাকে। এরপর কেটে যায় বেশ কিছুদিন, কিন্তু রাতের অন্ধকারে কেউ বাইরে বেরোলেই পরের দিনই তাকে আর জীবিত অবস্থায় দেখতে পাওয়া যেত না। একদিন পুকুর ঘাটে বাসন মাজতে মাজতে, গ্রামে এসব কি শুরু হয়েছে বলতো? এখন তো দিনের বেলাতেও বেরোতে কেমন যেন ভয় ভয় করে। যা বলেছিস রে, দিনের আলো থাকতে থাকতে সবাইকে বাড়িতে ঢুকে ঘরের দরজা জানালা সব বন্ধ করে দিতে হচ্ছে। না হলে তো সেই রক্তচোষা যাকে পাবে তারই রক্ত চুষে খেয়ে নেবে। আচ্ছা, এর কি কোনো সমাধান হবে না? গ্রামের সকলে মিলে এর তো কিছু একটা ব্যবস্থা নেওয়া উচিত। এরপর গ্রামের সকলে মিলে বুড়ো বটতলায় জড়ো হয়। দেখো, আমরা সবাই সেই রক্তচোষার ব্যাপারে জানি, কিন্তু আজ পর্যন্ত কেউ তাকে দেখিনি। সে হঠাৎ করে গ্রামে কোথা থেকে এলো, কেন এলো, এই সম্পর্কে আমরা কিছুই জানি না। হ্যাঁ, আর সেই সমাধান খুঁজে বার করার জন্যই আজকের এই সভা ডাকা হয়েছে। রক্তচোষার হাত থেকে বাঁচার উপায় যদি তোমাদের কারোর জানা থাকে তাহলে বলো তাড়াতাড়ি। আচ্ছা, তোমরা আরো একটা ব্যাপার লক্ষ্য করেছো? সেই রক্তচোষা কিন্তু কোনো পশু বা পাখির রক্ত খাচ্ছে না,
শুধুই মানুষের রক্ত চুষে খাচ্ছে। তারা অনেকক্ষণ ধরে আলোচনা করার পর ঠিক করে তারা সবাই মিলে কলিকাপুর শ্মশানে বসবাসকারী এক বড় তান্ত্রিকের কাছে যাবে। আলোচনা যখন হয়েই গেল তাহলে আর দেরি কেন, চলো সব। এরপর তারা সবাই মিলে সেই কলিকাপুর শ্মশানের তান্ত্রিকের কাছে পৌঁছায় এবং তাকে সমস্ত ঘটনার কথা জানায়। আপনি কিছু একটা উপায় বলে দিন বাবা, আমরা যে মহা বিপদের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি। বলিস কি রক্তচোষা? আমি ভূত প্রেত শাকচুন্নি পিশাচিনি কত ভয়ানক ভয়ানক আত্মাকে বন্দি করেছি, তাদের বশ করেছি, কিন্তু রক্তচোষার খবর তো আজ পর্যন্ত পাইনি। চল তো গিয়ে দেখি একবার। তারপর তান্ত্রিক তাদের সকলের সাথে এসে সেই বুড়ো বটতলায় যজ্ঞের আসনে বসে। শোনো গ্রামবাসী, আমার এমন একজন কাউকে লাগবে যাকে আমি টোপ হিসাবে ব্যবহার করব। তবে মনে রেখো, এতে প্রাণের ঝুঁকিও আছে। ওমা, সে কি কথা? আমরা সবকিছু জেনে বুঝে কাকে সেই রক্তচোষার টোপ হিসেবে পাঠাবো বাবা? না না বাবা, আপনি অন্য কিছু উপায় বলুন। আমরা ঘরের মানুষকে এভাবে যেতে দিতে পারবো না। দেখো, আমার কাছে একটা উপায় আছে। আমার এমনিতেই বয়স হয়েছে, আজ আছি তো কাল নেই। তাই গ্রামবাসীর সকলের মঙ্গলের জন্য টোপ হিসাবে তান্ত্রিক বাবার সাথে আমি থাকবো। তোমরা শুধু আমার এই বাপ মা মরা নাতনিটাকে একটু দেখো। আমি মরে গেলে ওর যে এই পৃথিবীতে আর কেউ থাকবে না। আর এই সমস্ত কথা দূরে দাঁড়িয়ে শুনছিল জগদীশ বাবুর নাতনি, 8 বছরের ছোট্ট মেয়ে তুলি। এরপর যেদিন ভরা অমাবস্যায় তান্ত্রিক বুড়ো বটতলায় যজ্ঞে বসে, তার সামনে বসে জগদীশ বাবু, কিন্তু ওদিকে তুলি। আজ দাদু ওই তান্ত্রিক বাবার কাছে গেছে রক্তচোষাকে ধরার জন্য, কিন্তু তাকে ধরার আগে যদি রক্তচোষা দাদুর কোনো ক্ষতি করে দেয়, না না, আমি দাদুর কিচ্ছু হতে দেব না। এই কথা মনে করতেই তুলি একাই বাড়ি থেকে বেরিয়ে চলে যায় জঙ্গলের দিকে। আর সেখানে পৌঁছে, রক্তচোষা, রক্তচোষা, কোথায় আছো তুমি? আজ তোমাকে ধরার জন্য আমার দাদু ওই তান্ত্রিক বাবার কাছে গেছে, কিন্তু তুমি আমার দাদুকে কিচ্ছু করো না। যদি তোমার খিদে পায় তুমি আমার রক্ত খাও, আজ আমার রক্ত খেয়ে তোমার পেট ভরিয়ে নাও। এসো, এসো আমার কাছে। ঠিক তখনই জঙ্গলে ওঠে প্রচন্ড ঝড়। গাছপালাগুলো এলোমেলো ভাবে দুলতে থাকে, কিন্তু তুলি ভয় না পেয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। এরপর সেই রক্তচোষা তুলির সামনে আসে। দেখা যায় এক বুড়ি, হাতে তার লাঠি ও হারিকেন। সে এগিয়ে আসছে, বিভৎস তার চেহারা, বিচ্ছিরি তার মুখের হাসি। ওদিকে তখন যজ্ঞের আসনে বসে তান্ত্রিক বলে ওঠে, আর এক মুহূর্ত দেরি নয় জগদীশ, শিগগিরই চলো আমার সাথে। ততক্ষণে জঙ্গলের মধ্যে তুলির সামনে এসে দাঁড়িয়েছে সেই রক্তচোষা। তুই এখানে কেন এসেছিস? ফিরে যা, ফিরে যা বলছি। আমি তোর রক্ত খেতে পারবো না। হ্যাঁ, আমি ওই গ্রামের যাকে পাবো তারই রক্ত চুষে খাবো, কিন্তু তোর মতো শিশুর সাথে আমি সেটা করতে পারি না। এর কারণ জানতে চাস? তবে শোন, আজ থেকে বহু বছর আগে। ওগো, তোমরা কে কোথায় আছো? আমাকে একটু সাহায্য করো। আমার ছেলেটার আজকে গ্রামের এই হাসপাতালে অপারেশন চলছে। যা রক্ত জোগাড় করতে পেরেছিলাম সব শেষ হয়ে গেছে, আরো রক্ত লাগবে। তোমরা কেউ আমার সঙ্গে হাসপাতালে গিয়ে একটু রক্ত দেবে? খেপেছো? পাগল নাকি? আমরা রক্ত দিই তারপরে মাথা ঘুরে পড়ে মরি আর কি? না না, ওসব এখানে হবে না। তুমি যাও তো এখান থেকে। ডাক্তার বাবু বলেছেন 1 বোতল
বোতল রক্ত দিলে কিচ্ছু হয় না, বরং রক্ত দেওয়া শরীরের পক্ষে ভালো। স্বামীহারা এক বিধবা বউ আমি, ওই ছেলে ছাড়া আমার কেউ নেই, আমার উপরে একটু দয়া করো। এই কে আছিস? সবাই মিলে একে পিটিয়ে গ্রাম থেকে বের করে দে তো, তখন থেকে গ্যাং গ্যাং করেই চলেছে। হ্যাঁ বাবু, তুমি যাও এখান থেকে, আমরা কেউ রক্ত দিয়ে মরতে চাই না। তারপর সবাই মিলে দীপালিকে সেখান থেকে বার করে দেয়। অনেক কাকুতি মিনতি সত্ত্বেও দীপালিকে রক্ত দিয়ে সাহায্য করতে কেউ রাজি হয় না। সেদিন আমার ছেলেকে শুধুমাত্র রক্তের অভাবে বাঁচাতে পারিনি, তারপর থেকে আমি উন্মাদের মতো রাস্তায় রাস্তায় ঘুরতে থাকি, আর আমার মৃত্যুর পর আমি প্রতিশোধ প্রতিশোধ। তোমার সাথে এটা মোটেও ভালো হয়নি, কিন্তু তা বলে তুমি সবাইকে এভাবে কষ্ট দিও না। তুমি কতজনের প্রাণ নিয়েছো, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি রক্তদানের ব্যাপারে সবাইকে বোঝাবো। বড় হয়ে পড়াশোনা করে রক্তদানের উপকারিতা সম্পর্কে আমি মানুষকে সচেতন করব। তুমি ফিরে যাও রক্তচোষা। ঠিক আছে, তুমিও আমার সন্তানের মতো। তোমার কথায় আমি এই গ্রামের মানুষদের ক্ষমা করে দিলাম। আমি আসছি, আর কোনো দিনও এখানে ফিরবো না। রক্তচোষার সঙ্গে তুলি যখন এই সমস্ত কথা বলতে ব্যস্ত ছিল, তখন দূরে দাঁড়িয়ে তান্ত্রিক ও তুলির দাদু জগদীশ তাদের সমস্ত কথা আড়াল থেকে শুনছিল। তারপর তুমি তো অবাক করে দিলে মা। এত রাতে ঝড়জলের মধ্যে একা একা জঙ্গলে এসে ওই ভয়ঙ্কর রক্তচোষার সঙ্গে তুমি দাঁড়িয়ে কথা বলছিলে, তাকে আশ্বস্ত করে ফিরে যেতে বললে। ধন্য তুমি মা, ধন্য। এই তান্ত্রিক তোমাকে নতমস্তকে প্রণাম জানাচ্ছে। এরপর তান্ত্রিক বাবা ও তুলির দাদু মিলে তুলিকে নিয়ে জঙ্গল থেকে ফিরে আসে। তারপর গোটা গ্রামে তুলির জয় জয়কার পড়ে যায়। তুলিও গ্রামের হাসপাতালে গিয়ে রক্তদান সম্পর্কে ভালো করে জেনে নিয়ে তারপর গোটা গ্রামকে রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে জানিয়ে সচেতন করতে থাকে। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। হে নাপলা, পটলা, বিরু, তাড়াতাড়ি মৃতদেহটা সয়ে চাপিয়ে চল, একটু গরম গরম চা খাই। হ্যাঁ হ্যাঁ, এই তো এক্ষুনি হয়ে যাবে। কত সময় আর লাগবে রে? ও ডোম ভাই, একটু হাত লাগাও না গো আমাদের সাথে। বাপ রে বাপ, তোমরা মরা পড়াতে আইছো নাকি রেস দৌড়াতে আইছো গো? দু তিনখানা গ্রাম মিলে একখানা শ্মশান, সেখানে সকাল থেকে পরপর কত মরা আসছে, তোমাদের কোনো আঞ্জাদ আছে? অত তাড়াতাড়ি করতে পারবো না বাপু, ধৈর্য ধরতে হবে। এরপর আর ন্যাপলা, পটলা, বিরু, কালী কেউই কোনো কথা বলে না। সবাই মিলে ধীরে সুস্থে সিধু ডোমের সাথে হাত মিলিয়ে মরা পোড়ানোর ব্যবস্থা করে। সমস্ত ব্যবস্থা হয়ে যাবার পর তারা সবাই মিলে শ্মশানের সামনেই একটা চায়ের দোকানে বসে চা খেতে। তাদের সাথে সেখানে গিয়েছিল আরও একজন, সে হলো হ্যাবলা। কই গো দাদা, আর দাও দেখিনি 5 কাপ চা আর 2টো করে বিস্কুট। এতটা পথ চলে আসতে খুব খিদে পেয়ে গেছে। আরে বসো বসো, এখনই দিচ্ছি। এ হচ্ছে নিতাইয়ের চায়ের দোকান, সবকিছু টাটকা, বুঝছো? টাটকা দুধে টাটকা চা। এরপর সবাই মিলে 2টো করে বিস্কুট আর চা খেতে থাকে। কিন্তু হঠাৎ করে একটা জোরে খটাস করে শব্দ হয়। তারপর হ্যাবলা, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরা জেগে উঠেছে রে, আমায় কোথায় গেল রে, বাঁচাও! ওরে গো, অমন করে চেঁচায় কেন? শ্মশানের নতুন বুঝি? হ্যাঁ, এর আগে কখনো মরা পড়ানো দেখনি? হ্যাঁ গো, এই প্রথমবার এলো। এই হাবলা, এই ভয় পাস না। মরা পড়লে শরীরে শিরা, উপশিরা, মাংসপেশি সবকিছুতে টান পড়ে, বুঝলি? তাই মরা অমন চিতের ওপর সোজা হয়ে উঠে বসে, তখন তার উপর বাঁশ দিয়ে মরাটাকে ঠেলে শুইয়ে দিতে হয়। তাদের চা খাওয়া হয়ে গেলে চায়ের দাম মিটিয়ে দেয় এবং মরা পোড়ানোর সমস্ত পর্ব মিটে গেলে সেখান থেকে তারা বাড়ি ফিরে আসে।
এরপর সন্ধেবেলায় দুধওয়ালা লক্ষ্মণ সাইকেল চালিয়ে দুধ নিয়ে শ্মশানের ওই চায়ের দোকানের দিকে যায়। के पान बनारस वाला जई के दूध बेचने वाला भूत ना पकड़े हमको लौट के प्रसाद चढ़ाएंगे राम जी को। ओए ओए কিরে লক্ষ্মণ, তুই রোজ রোজই একই গান গাস কেন রে? তুই কি আর কোনো গান গাইতে পারিস না? गाता हूँ बहुत सारा गाना गाता हूँ, लेकिन इखाने ऐसे सब भूल जाता हूँ। लो जी जल्दी दूध लिए लाओ तो। এরপর নিতাই একটা বড় পাত্র সামনে রাখে আর লক্ষ্মণ তাতে দুধ ঢেলে দেয়। अच्छा नीताई भैया, सुबह से लेके रात तक इस शमशान में चाय बिक्री करो, तुम्हें डर लगे ना? দূর বোকা, ডর কিসের রে? এ হলো পবিত্র স্থান, স্বর্গে যাবার রাস্তা, বুঝলি রে? স্বর্গে যাবার রাস্তা। একদিন তুইও এই রাস্তা ধরেই যাবি। লক্ষ্মণ আর কোনো কথা বলে না, যেমনটি এসেছিল ঠিক তেমনটি করেই সাইকেল নিয়ে আবারও গান গাইতে গাইতে শ্মশান ছেড়ে বেরিয়ে যায়। এর পরের দিন ভোরবেলা, তখনও দিনের আলো পরিষ্কার করে ফোটেনি। বাপ রে বাপ, সারা রাত ধরে যা বৃষ্টি হচ্ছে আর এখনো পর্যন্ত থামার নাম নেই। যেন মনে হচ্ছে আজই গোটা গ্রাম বন্যায় ডুবে যাবে। আপন মনে কথা বলতে বলতে সিধু পথ ধরে শ্মশানের দিকে এগোতে থাকে। ব্যাপারটা কেমন হলো? আমি তো ঘরে বসে স্পষ্ট শুনলাম যে মরা নিয়ে লোকজনেরা আমার ঘরের পাশ দিয়ে গেল, তাহলে সামনে কাউকে দেখতে পাচ্ছি না কেন? তখনই হঠাৎ সিধু শুনতে পায় এক বৃদ্ধা গাছের তলায় বসে তাকে ডাকছে। ও বাবা, কে গো তুমি? একটু শুনবে? আমার বড় কষ্ট বাবা, একটু দাঁড়াও না গো। ও বুড়িমা, এই ঝড় বাদলে গাছতলায় বসে কি করছো গো? এমন বৃষ্টিতে ভিজছো, শরীর খারাপ করবে যে। আমার আবার শরীর, পথে পথে থাকি, ভিক্ষে করে খাই, মরি আর বাঁচি কিছুই এসে যায় না বাবা। আমার একটা কাজ যদি করে দাও তাহলে বলি। ও, বড় ঝামেলা ফেললে দেখছি। এই ঝড় বাদলে তোমার আবার কি কাজ করতে হবে? বলো বলো, তাড়াতাড়ি বলো। এরপর সেই বৃদ্ধা ঝোলা থেকে একটি খাম বের করে সিধু ডোমের হাতে দেয়। তারপর বলে, এই যে বাবা, এই চিঠিটা, এতে ঠিকানা লেখা আছে, সঠিক জায়গায় পৌঁছে দিতে পারবে? তেমন কিছু দরকারি কথা লেখা নেই, তবুও তুমি যদি এই ঠিকানাতে পৌঁছে দিতে পারো তাহলে খুব উপকার হয় বাবা। আচ্ছা দাও, তাড়াতাড়ি দাও, আমাকে আবার শ্মশানে পৌঁছতে হবে। সিধু চিঠিটা হাতে নিয়ে হন্তদন্ত হয়ে শ্মশানের দিকে এগোতে থাকে। তখন হঠাৎ তার মনে হয়, ব্যাপারটা কেমন হলো? এত ঝড় বাদলের মধ্যে চিঠিটা যখন আমাকে দিল তখনও চিঠিটা ভিজে ছিল না, এমনকি এখনো এত বৃষ্টিতেও চিঠিটা ভেজেনি কেন? এরপর সিধু পিছন ফিরে তাকিয়ে দেখে সেই বুড়িটা গাছতলায় নেই। তখন সিধুর ভারী অবাক লাগে, কিন্তু সে আর না দাঁড়িয়ে দ্রুত পায়ে শ্মশানের দিকে এগিয়ে যায়। কই গো, কারা মরা নিয়ে আইছো? কোথায় গেলে গো? আরে এসো তাড়াতাড়ি, বৃষ্টি থেমে গেছে, এই সময় চিতেটা সাজিয়ে ফেলি। কিন্তু সেখানে কেউ কোথাও নেই, কারোর সাড়া পাওয়া গেল না। তখন সিধু মনে মনে কি একটা ভাবলো। তারপর তাড়াতাড়ি করে একটা মশাল জ্বালিয়ে সেই মশালের আলোয় চিঠিটা খুলে পড়তে লাগলো। বাবা যতীন, আমাকে নিয়ে তোমাদের যে কষ্ট, যে সমস্যা হচ্ছিল, তার হাত থেকে মুক্তি দিতেই আমি পথে বেরিয়ে পড়েছিলাম। তোমাকে জন্ম দেবার পর থেকে তুমি কিসে ভালো থাকবে, আনন্দে থাকবে, সেটাই আমি বরাবর দেখেছি। মা হিসাবে কোনো দিনই কোনো কিছুই তোমার কাছ থেকে চাইনি,
তবে আজ একটু তোমার হাতের আগুন চাইছি। এই চিঠি পাওয়া মাত্রই যদি চিঠির বাহকের সাথে চলে আসতে পারো, আমি তোমার অপেক্ষায় রইলাম। ইতি, তোমার মা। এ কেমন ছেলে গো? হ্যাঁ, মা থাকতে মাকে দেখলো না? ওরে ওরে আমাকে জিজ্ঞেস কর। যাদের বাপ মা পরিচয় কিছুই থাকে না, তারা কতটা নিঃস্ব। তোদের কাছে বাপ মা থাকা মানে তো গোটা পৃথিবীতে তোরা মস্ত বড় রাজা রে। আমাকে এখনই এই চিঠির ঠিকানায় পৌঁছতে হবে। এই কথা বলে সিধু ডোম দৌড়ে সেই ঠিকানার উদ্দেশ্যে রওনা দিল। আর ওই পথ ধরে লক্ষ্মণ দুধওয়ালা প্রতিদিনের মতোই শ্মশানের নিতাইয়ের চায়ের দোকানে দুধ দিতে যাচ্ছিল। এই দেখো কাণ্ড, নিশ্চয় নিতাই ভাইয়া বৃষ্টিকার ঠান্ডা আমেজ মে আজ কুछ ज्यादा ही ঘুমিয়ে পড়েছে হবে। দোকান এখনো খোলেনি দেখছি, এবার কি করি? ভয় নেই বাবা, এই তো আমি আছি। তোমার নিতাই ভাইয়া নিশ্চয়ই এখনই এসে পড়বে। ফিরে যেও না। দুধ না পেলে সে সকলের জন্য চা কিভাবে বানাবে? আপনি কে আছেন মাঝি? এখানে একা একা কি করছেন? একা কোথায়, এই তো তুমি সাথে রয়েছো। আচ্ছা, ওইদিকে একজন শুয়ে রয়েছে দেখতে পাচ্ছো? ভালো করে দেখা যাচ্ছে না, তবে বুঝতে পারছি গাছের তুলায় কেউ শুয়ে আছে। হ্যাঁ বাবা, ও 5 দিন ধরে কিছু খেতে পারেনি। ওর মুখে একটু দুধ দিতে পারো। কি বয়স্ক, তার উপর অসুস্থ, হাঁটা চলার ক্ষমতাটুকু ওর নেই। জরুর দিবে, এতে সমস্যা কোথায়? আমি আভি যাকে উনাকে দুধ পিলাকে আসছি। কিন্তু লক্ষ্মণ তার কাছে পৌঁছে দেখে যে সে আর কেউ নয়। এতক্ষণ ধরে যে বৃদ্ধা তার সাথে কথা বলছিল, এখানে সেই মরে পড়ে আছে। আর এই দেখে লক্ষ্মণ, আরে বাপ রে, মার গেল! লক্ষ্মণের হাত থেকে দুধের ঘটি পড়ে গেলেও দুধ গড়িয়ে সেই বৃদ্ধার মুখের দিকে চলে যায়। ততক্ষণে সেখানে এসে পৌঁছায় নিতাই ও সিধু ডোম, আর তার সাথে যতীন। নিতাই ও সিধু ডোম লক্ষ্মণকে তুলে বসায়, আর যতীন, মা, আমায় ক্ষমা করো মা। তুমি বাড়ি থেকে বেরিয়ে পড়ার পর আমি তোমায় অনেক খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি মা। তোমার এই সন্তানের ওপর অভিমান করে বাড়ি ছেড়ে আজ এই পৃথিবী ছেড়ে চলে গেলে মা। মা, আমি এখন কি করব? কি করে বোঝাবো যে আমি তোমায় খুব ভালোবাসি মা। মা।